প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে একটা কেমিস্ট্রি ক্লাস 12-এর আসতে চলেছে। তো এই ক্লাসে আমি যেটা পড়াবো আজকে সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। তো এটাতে মানে মেন জিনিসে যাওয়ার আগে একটা জিনিস সম্বন্ধে জানা দরকার, কেন আমাদের এটা পড়ার দরকার বা অ্যাকচুয়ালি কী নিয়ে ডিল করে এই একটা চ্যাপ্টার, তাই না? তো সেই নিয়ে কয়েকটা কথা বলার আছে এবং তারপরে যে কিভাবে আমরা এই ক্লাসটাকে করব একটু আলাদা করার চেষ্টা করতে হবে অবশ্যই, মানে না হলে কেন একজন এই ভিডিওটা দেখবে সেটাও মাথায় রাখা দরকার। মানে নর্মালি একটা টেক্সট বুকের বাইরে গিয়ে একটু আনকনভেনশনাল ওয়েতে আমি পড়ানোর চেষ্টা করবো এই ব্যাপারটা। তবে তাই চাইবো যে তোমরা থ্রু আউট এই ক্লাসগুলো একটু ফলো করো। কেমিক্যাল কাইনেটিক্সে মোস্ট প্রবাবলি 4 থেকে 5টা ক্লাস লাগবে ইউটিউবে, তাহলেই এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। 1-2 বেশি কম হতে পারে। তো এরপরে আসল কথায় আসা যাক। কেমিক্যাল কাইনেটিক্স, এখানে দুটো কথা আছে, একটা হলো কাইনেটিক্স, একটা হলো কেমিক্যাল। সবাই জানি কেমিক্যাল কোথা থেকে এসছে। কেমিক্যাল এসছে কেমিস্ট্রি থেকে, খুব স্বাভাবিক। কেমিস্ট্রি বলতে কি বোঝায় তাহলে? কেমিস্ট্রি বলতে বোঝায় খুব একটা কমন ফ্রেজ চলে, সবাই শুনেই থাকবে হয়তো, এ কেমিস্ট্রি ইজ নাথিং বাট মেকিং অ্যান্ড ব্রেকিং অফ বন্ড। হোয়াট আই সে? মেকিং অ্যান্ড ব্রেকিং। কেমিস্ট্রি ইজ নাথিং বাট মেকিং অ্যান্ড ব্রেকিং অফ বন্ড। তাহলে যে কোনো একটা জিনিসের একটা জিনিস ভাঙছে এবং গড়ছে, তার মানে এই যে যেটা একটা কিছু নতুন তৈরি হচ্ছে, কোনো একটা বা দুটো জিনিস থেকে আর একটা নতুন জিনিস তৈরি হওয়া, এই যে হওয়া, সেটাই হলো একটা বিক্রিয়া। সেটার ইংরেজি নাম হলো কেমিক্যাল রিয়াকশান। তো এই রাসায়নিক বিক্রিয়া, সেটাই হচ্ছে মূলত কেমিস্ট্রির মানে বিষয়। কেমিস্ট্রি সেটা নিয়ে কথা বলে, রাসায়নিক বিক্রিয়া কী, কীভাবে। এবারে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যদি আমি কথা বলি, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমি যদি কথা বলি, সাপোজ আমি ছোটো করে লিখছি কেমিক্যাল রিয়াকশান। সাপোজ একটা কেমিক্যাল রিয়াকশান নিয়ে যখন আমি ভাববো, তখন আমার মনে কয়েকটা প্রশ্ন আসা খুব দরকারি এবং আসা উচিত। তাহলে কি সেটা? প্রথমত, আমি দুটো জিনিসকে মিশিয়ে যদি দিই, তাহলে কি বিক্রিয়াটা হবে? উইল ইট বি ফিজিবল, মানে এইটা কি বিক্রিয়াটা হবে, সেইটা কে ডিসাইড করে? তাহলে একটা, সেটা হলো কি, আমি যদি বাংলায় লিখি, হবে কি না, এক নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যদি হয়, তার মানে আমি 1 নম্বরটা যদি ফুলফিল করে, যদি হয়, তাহলে কতটা তাড়াতাড়ি হবে, কতক্ষণ সময় হবে, কিভাবে হবে। তাহলে কি হলো, কতক্ষণ, বা আমি বলতে পারি যে টাইম। দ্বিতীয় প্রশ্ন এটা হওয়া উচিত। তৃতীয় প্রশ্ন, যদি সেই টাইমের কথাই আমি বলি, তাহলে আমার তো মানে খুব স্বাভাবিক একটা এ থেকে বি তৈরি হয় বা A + B থেকে C তৈরি হয়। তাহলে কখন গিয়ে এই বিক্রিয়ার এটা গিয়ে তার কিছু পার্সেন্টেজ মানে 50% হয়ে যাবে, বা কখন গিয়ে এটা কমপ্লিট হতে যাবে, এই সময়টা সেটাও এর মধ্যেই পড়ে। আমি তাও যদি বলতে চাই, তাহলে বলতে পারি যে প্রোডাক্ট বা রিয়াক্ট্যান্টের, আমি ইংরেজি বাংলা দুটো মিশিয়েই কথা বলার চেষ্টা করছি, যেহেতু এদের পার্সেন্টেজ ফরমেশন বা যে ভেঙে যাওয়া, দুটোই। তাহলে এইটা একটা হলো। তৃতীয়ত, যদি হয়, কখন হয় জানি, কিভাবে হবে। ওকে, তাহলে কিভাবে হবে, এইটা আর একটা প্রশ্ন। এরপরও আরেকটা প্রশ্ন থেকে থাকে, যেটা সাধারণত আমাদের মনে আসে না, কিন্তু সেটাও আমাদের কেমিস্ট্রির আরেকটা বিষয়। সেটা কি, নর্মালি আমরা জানি কেমিক্যাল রিয়াকশন, কোনো একটা রিয়াকশন যেটা হয়, সেই বিক্রিয়াগুলো ইকুইলিব্রিয়ামের দিকে টেন্ড করে, তারা সাম্যাবস্থা পেতে চায়। তাহলে কখন সেটা সাম্যাবস্থায় পৌঁছবে, বা সাম্যাবস্থায় গিয়ে এই বিক্রিয়কগুলোর অথবা বিক্রিয়াজাত পদার্থগুলোর ঘনত্ব বা গাঢ়ত্ব যেটাকে বলে, সেটা কি হবে। তাহলে সেটা একটা, সেটা সাম্যাবস্থা, আমি সাম্যাবস্থা হিসেবে লিখছি। তাহলে বেশ কয়েকটা প্রশ্ন আমি এখানে বললাম। তাহলে কি হবে কি না, এই কথাটা বলে যে সেটার নাম হলো থার্মোডিনামিক্স। ঠিক আছে, সেটার নাম হলো থার্মোডিনামিক্স। থার্মোডিনামিক্স বলে দুটো জিনিসকে মেশালে এই বিক্রিয়াটা হবে কি হবে না। কীভাবে বলে? যদি তোমরা থার্মোডিনামিক্স পড়ে থাকো, 11-এ থাকে চ্যাপ্টারে,
আশা করি পড়ে রেখেছো, আদারওয়াইজ আমাদের চ্যানেলে অন্য কেউ একটা আমি হতে পারে বা অন্য কেউ পড়াবে। তো থার্মোডাইনামিক্স কী বলে যে ডেল্টা জি, একটা রিয়াকশানে ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে, ডেল্টা জি যদি পজিটিভ হয় মাথা ঠুকলেও হবে না। ইট ইজ লাইক দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো ডেল্টা জি হচ্ছে ডিটারমাইন করে একটা রিয়াকশন হবে কি হবে না। তাহলে এটা থার্মোডাইনামিক্সের বিষয়, কতক্ষণ টাইমে হবে এবং কিভাবে হবে, এই দুটো জিনিসই। আর এটা তো একই কথা, মানে এটা জাস্ট একটা সাব পার্টও বলতে পারো। তাহলে এই যে এটা কতক্ষণ, টাইম রিলেটেড যে কোয়ারিজ সেটা কে ডিল করে, সেটাই ডিল করে আমার কেমিক্যাল কাইনেটিক্স। তাহলে এই সবগুলোকে বলছে কাইনেটিক্স, বা বাংলায় কী বলে সেটাকে রাসায়নিক গতিবিদ্যা। আর এই যে সাম্যাবস্থা, এটা একটা সেপারেট ইস্যু, একটা সেপারেট চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আমি ছোটো ছোটো করে লিখছি জায়গার জন্য বা টাইম বাঁচানোর জন্য। তাহলে কী কী জিনিস হলো, থার্মোডাইনামিক্স, কাইনেটিক্স, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে প্রথমত হতে হবে রিয়াকশান, এবং আমরা এই থ্রু আউট এই চ্যাপ্টার পড়ানোর সময় আমরা ধরে নিচ্ছি রিয়াকশানটা হচ্ছে। আমরা এটা নিয়ে কথা বলছি না, আর এটা নিয়েও কথা বলছি না, আমরা শুধুমাত্র কথা বলবো যদি হয় তাহলে কতক্ষণে হবে। বোঝা গেল? চলো। তো এই যে কতক্ষণে হবে বা এই টাইম, এটা কে বলে? এইটাই বলে, সেটা হলো বিক্রিয়ার হার, বা ইংরেজিতে যেটাকে বলা হয় রিয়াকশন রেট। ঠিক আছে, এই বিক্রিয়া হার বা রিয়াকশন রেট, এইটাই টাইমটাকে বলে। বিক্রিয়া হার বা রিয়াকশন রেট কি? বিক্রিয়া হার বা রিয়াকশন রেট হলো কোনো একটা বিক্রিয়ায়, যে বিক্রিয়াটা হচ্ছে, বারবার বলছি, কোনো একটা বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থগুলি, বা আমি যদি মানে ইংলিশে বললে বেটার হবে, বোঝানোর সুবিধা হবে। ধরো এ থেকে বি হচ্ছে, তাহলে এ কে কী বলা হয়? রিয়াক্ট্যান্ট, আর বি কে বলা হয় প্রোডাক্ট। বাংলা কি? বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ। তাহলে কোনো একটা বিক্রিয়ায় সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ক পদার্থগুলি বা রিয়াক্ট্যান্টের যে গাঢ়ত্বের হ্রাস হয়, বা গাঢ়ত্বের পরিবর্তন যদি বলি আমি, গাঢ়ত্বের হ্রাস হয়, সেইটা একক সময়ে যে গাঢ়ত্বের পরিবর্তন বিক্রিয়কের জন্য, অথবা একক সময়ে যে একটা বিক্রিয়াজাত পদার্থ যে ততটা পরিমাণ তৈরি হচ্ছে, দ্য ফরমেশন অফ দ্যাট, সেই দুটো জিনিস আলাদা আলাদাভাবে দুটোকেই হার বলা হয়। তাহলে আমি দুটোই করতে পারি, একটা হচ্ছে একক সময়ে এ কতটা ভেঙে যাচ্ছে, ওর গাঢ়ত্ব কতটা হ্রাস হচ্ছে, সেটাও আমাকে হাত দেবে, অথবা একক সময়ে কতটা বি তৈরি হচ্ছে, অথবা কতটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটাও আমাকে বিক্রিয়া হাত দেবে। বোঝা গেল? তাহলে এ অথবা বি, আমি সেটা, এই যে এইটাই হচ্ছে আমার হার। তাহলে একক সময়ে গাঢ়ত্বের পরিবর্তন, সুন্দর কথা। এবার আমি বলছি সেটা বোঝানোর জন্য কি, ধরো এ থেকে বি হচ্ছে, এ এবার খুব স্বাভাবিক প্রোডাক্ট হচ্ছে, তো তাহলে প্রোডাক্ট এটা ভেঙে গিয়ে তবেই বি তৈরি হবে। তার মানে যদি আমি একটা শুরুর সময় ধরি, যখন টি ইজ ইকুয়ালস টু 0, বা আমি যখন জাস্ট এটাকে নিয়েছি, তাহলে সেই সময়ে বি থাকবে না, কিন্তু এ থাকবে। ঠিক আছে, আমি A0 লিখতেই পারি। এবারে আমি এটা মানে ম্যাথামেটিক্সে যাচ্ছি না, আমি একটা খুব সোজা জিনিস বোঝার চেষ্টা করছি। ধরো T1 সময়ে এটা হলো A1, বিটা হলো B1, ঠিক আছে। T2 সময়ে এটা হলো A2, বিটা হলো B2। আমি কিন্তু কনসেন্ট্রেশনের কথা বলছি। তাহলে কি বলেছি? একক সময়ে গাঢ়ত্বের পরিবর্তন। আর একটা খুব সোজা বিষয় কি, এ থেকে বি তৈরি হচ্ছে, তাহলে এটা কমছে, বিটা বাড়ছে। তাহলে আমি যদি গাঢ়ত্বের পরিবর্তন বলি, প্রথম সময়ের পরিবর্তন কি? T2 - T1, এটা হচ্ছে সময়ের পরিবর্তন, এটাকে লেখা হয় ডেল্টা টি দিয়ে। যে কোনো পরিবর্তনকে ডেল্টা দিয়ে লেখা যায়। এরপরে হচ্ছে তাহলে গাঢ়ত্বের পরিবর্তন কি হচ্ছে? A2 - A1, সোজা কথা। তাহলে কী হবে? এটা ডেল্টা এ, তাই তো? কিন্তু এবার একটা কথা বোঝার চেষ্টা করো, এর ক্ষেত্রে এ কমছে, তাহলে এই যে ডেল্টা A2 - A1, এই কোয়ান্টিটিটা অ্যাজ ইট ইজ নেগেটিভ, তার জন্য এটাকে একটা মাইনাস দিয়ে বলা হয়। বোঝা গেল? এবার যদি আমি বি এর জন্য ভাবি, তাহলে বি এর জন্য কী হবে? B2 - B1, আর বি কী হচ্ছে? তৈরি হচ্ছে, তাই এই কোয়ান্টিটিটা পজিটিভ, তাহলে তখন আর আমার এই লেখার দরকার নেই, বা আমি লিখতে পারি পজিটিভ, হোয়াট এভার। তাহলে এই বোঝা গেল? তাহলে হার কি? হার আমি কি বলেছি? একক সময়ে গাঢ়ত্বের পরিবর্তন। তাহলে এই ডেল্টা টি সময় পরিবর্তন, এটা তাহলে একক সময় কত? ডেল্টা এ বাই ডেল্টা টি, এটা হলো হার। আমি কি ঠিক লিখেছি? না, লিখিনি। কেন? কারণ হলো এখানে যে মাইনাসটা সেটা মিস করেছি। এটা বিক্রিয়ার হার। আবার এটাকেও লেখা যাবে কি?
ডেল্টা বি ডেল্টা টি, তার দুটোই বিক্রিয়া হয়। একবার আমি বিক্রিয়ক নিয়ে বলছি, একবার বিক্রিয়াজাত পদার্থ নিয়েছি। এবং সব থেকে মনে রাখার বিষয় কি, যখন বিক্রিয়ক নিয়ে বলবো নেগেটিভটা দরকার, কারণ ভাঙছে, যখন এটা নিয়ে বলবো তখন দরকার নেই। বোঝা গেল? তাহলে হলো এটা হলো মূল কথা। একটা জিনিসকে আমি বিক্রিয়ার হার কিভাবে বলবো একটা বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? এরপরে একটা যেটা বলার দরকার সেটা হলো যে এই যে বিক্রিয়ার হার লেখা, রিয়াকশন রেট লেখা, সেটা বিভিন্ন রিয়াকশনের জন্য মানে বিভিন্ন ধরনের পদার্থের জন্য কিভাবে লেখা যাবে সেটা বলার দরকার। ধরো একটা রিয়াকশন এরকম, এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, তা তোমরা জানো আমি রেট করে লিখছি। রেট কি হবে? মাইনাস ডেল্টা এ ডেল্টা টি ইজ ইকুয়ালস মাইনাস ডেল্টা বি ডেল্টা টি ইজ ইকুয়ালস ডেল্টা সি ডেল্টা টি ইজ ইকুয়ালস ডেল্টা ডি, মানে এগুলো কনসেন্ট্রেশন ভুললে চলবে না, ডেল্টা ডি। এটা তো সোজা। যদি এখন আমারটা এরকম হয় এ বি স্মল সি টি, অর্থাৎ বিক্রিয়কগুলোর একটা কোএফিসিয়েন্ট আছে, অর্থাৎ এ মোল এর সঙ্গে বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি এবং ডি মোল ডি তৈরি করে। এতক্ষণ কি ছিল, এক মোল এর সঙ্গে এক মোল বি বিক্রিয়া করে এক মোল সি এবং এক মোল ডি তৈরি করছিল। এখন কি হচ্ছে, এটা আলাদা হয়ে গেছে। এই কোএফিসিয়েন্ট, এগুলোকে বলা হয় কোএফিসিয়েন্ট, সেই কোএফিসিয়েন্টগুলো আলাদা হয়ে গেছে। তাহলে আমার রেটের কি কিছু পরিবর্তন হবে? যদি হয় কিভাবে হবে বা কিভাবে আমাকে লিখতে হবে, ঠিক আছে, সেটা আমার দেখার দরকার। এটা কি লিখবো? আবার আমি রেট লিখছি। এই ক্ষেত্রে যখনই কোএফিসিয়েন্ট থাকে, তোমাকে তো একক সময় একক ঘনত্বর ব্যাপার, তাহলে কি করতে হবে? 1/a মাইনাস, কিন্তু মাইনাস হবে, কারণ মাইনাস কেন হচ্ছে? ভাঙার জন্য। সে তুমি মোল যত ইচ্ছে নাও, সে তো ভেঙে কমবেই না। তাহলে মাইনাস 1/a ডেল্টা এ ডেল্টা টি মাইনাস 1/b ডেল্টা বি। আমি থার্ড ব্র্যাকেটগুলো দিচ্ছি না, ওগুলো নিজেরা দিয়ে নেবে। এটা প্লাস 1/c ডেল্টা সি ডেল্টা টি। এখানে কিন্তু এগুলো স্মল এ স্মল বি স্মল সি, এগুলো ক্যাপিটাল সি, ঠিক আছে? 1/d ডেল্টা ডি ডেল্টা টি। এটা এবার একটা রিয়েল লাইফ প্রবলেম নেওয়া যাক, মানে একটা ন্যাচারাল নেওয়া যাক। উদাহরণ আমি লিখে রেখেছি কিছু, এইটা একটা করে দিচ্ছি, বাকি দুটো তোমরা করবে। খুব ইজি ব্যাপার, নিজেরাই করতে পারবে। প্লাস 2 সবগুলো গ্যাসিয়াস স্টেটে আছে। তো এটার জন্য রেট কি হবে? রেট ইজ আর ইজ ইকুয়ালস টু যেটি 1/4 ডেল্টা NO2। আর এটার জন্য হবে, আমি তো লিখলাম না, আরেকটা হবে সামথিং। এই ঠিক লিখেছি? এবং বারবার একটা জিনিসই তোমাদেরকে করতে চাইছি, এখানে মাইনাসটা দরকার, কারণ এটা রিয়াক্টেন্ট, তাই না? এটা আরও আমি দুটো জাস্ট তোমাদেরকে দিচ্ছি, চেষ্টা করবে নিজেরা, খুব সোজা। দেখো দুটো রিয়াকশান একই, আমি শুধু জাস্ট একটাকে ফ্র্যাকশনে রেখেছি আর একটাকে ফ্র্যাকশনে রাখিনি। এটা বাড়িতে চেষ্টা করে দেখবে তো দুটোর জন্য কি রেট একই আসে নাকি আলাদা আসে, সেই জন্য দেওয়া। কী আসছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। এটা একটা মানে নর্মালি ছেলেদেরকে জিজ্ঞেস করা হয় এই কোশ্চেনটা, এবং আসে কখনো কখনো, যে আদেও কি কোএফিসিয়েন্টগুলোর উপর বিক্রিয়ার হার ডিপেন্ড করে নাকি করে না, ঠিক আছে? তো কাইনেটিক্সের ইন্ট্রোডাকশনে আমার এতটাই বলার ছিল, কিন্তু এরপরে আমি একটা জিনিস বলার দরকার আছে। তারপরে আসল যেভাবে একটা জিনিসের অর্ডার কী, মলিকুলারিটি কী, কোন অর্ডারের জন্য কীভাবে রিয়াকশান লিখতে হয়, সেই সমস্ত অ্যাকচুয়াল সিলেবাসে ঢোকা যাবে। কিন্তু ওই সমস্ত জিনিস করার আগে কয়েকটা জিনিস জানার দরকার হয়, সেই জিনিসগুলো মূলত আমি এই ক্লাসে এখন বলবো।
তার পরবর্তী ক্লাস থেকে অ্যাকচুয়াল মানে শুরু হবে মেন যেটা সিলেবাস ধরে ধরে পড়ানো। কিন্তু এইটা খুব খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে বারবার, কারণ 11-12 পড়তে গিয়েও দেখেছি এটা খুব অসুবিধা হয়, সেই কারণে আমি আগে বলে নিতে চাই। সেটা হলো নর্মালি কেউই বলে না এই ব্যাপারটাকে, সেটা হলো ম্যাথমেটিক্স ফর কাইনেটিক্স, মানে কেমিক্যাল কাইনেটিক্স। ঠিক আছে, এটাকে অনেকে ব্রডলি তুমি কেমিস্ট্রিও বলতে পারো, ম্যাথামেটিক্স ফর কেমিস্ট্রি। তো আগে যদি তুমি এই ম্যাথামেটিক্স যেটা লাগবে চ্যাপ্টারে সেগুলো যদি শিখে নাও, তাহলে কী হবে, যখন চ্যাপ্টারে ম্যাথসগুলো হবে তখন তোমার খুব ইজি লাগবে, সেই কারণে করে নেও। তাহলে এগুলো কী কী মেনলি যেগুলো দরকার, তিনটে জিনিস এখানে দরকার। একটা হলো লগ, একটা হলো ডিফারেন্সিয়েশন, একটা হলো ইন্টিগ্রেশন। ঠিক আছে, আমি তিনটেরই খুব বেসিক ফর্মুলাগুলো জাস্ট বলে বলে যাবো। যেমন লগের একটা জিনিস হলো, প্রথম কথা মাথায় রাখার দরকার, হোয়াট ইজ এলএন। এলএন মানে হলো লগ ই বেস। আর হোয়াট ইজ লগ, লগ মানে হলো এটা লগ 10 বেস। ঠিক আছে, এবার এখানে যেটার যে ট্রান্সফরমেশনটা একটা থেকে একটা কী করে যাবে, এলএন এক্স সমান 2.303 লগ। আমি লগ ই বেসটাকে সবসময় এলএন দিয়ে লিখবো, সেটাই মানে নর্মালি সবাই করে। আর 10 বেসটাকে লগে হয়ে নিলাম, তাহলে লগ এক্স। বোঝা গেল 2.303 হলো কনভার্সন ফ্যাক্টর লগের। আর একটা জিনিস কি, লগ অফ এক্স ওয়াই সমান লগ এক্স প্লাস লগ ওয়াই। যেটা ভুল করে লোকে সেটা কি, লগ অফ এক্স প্লাস ওয়াই সমান কখনোই নয় লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই। এই ভুলটা করা চলবে না। লগ অফ এক্স প্লাস ওয়াই সমান নয় এটা, লগ অফ এক্স প্লাস ওয়াই সমান লগ অফ এক্স প্লাস ওয়াই। লগ অফ এক্স ওয়াই সমান এটা। সিমিলারলি এখানে লিখছি ছোটোভাবে, এক্স বাই ওয়াই সমান লগ অফ এক্স মাইনাস লগ অফ ওয়াই। এবং সিমিলারলি লগ অফ এক্স মাইনাস ওয়াই সমান কখনোই লগ অফ এক্স মাইনাস লগ অফ ওয়াই নয়। বোঝা গেল? আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট লগের, সেটা হলো লগ অফ এক্স টু দি পাওয়ার এন যদি হয়, সেটা এন লগ এক্স। ইভেন এল এন এক্স টু দি পাওয়ার এন মানেও এন এল এন এক্স। ঠিক আছে, এই এনটা বাইরে চলে আসে, এই জিনিসটা মাথায় রাখবে লগের জন্য, এই কথাই। এগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে। আর তোমাদের ম্যাথ বই আছে কীভাবে হচ্ছে বা কী করে, সেটা দেখে নেওয়া খুব দরকারি যদি মনে হয়। আশা করি সবাই জানো। ডিফারেন্সিয়েশনে কি, ডিফারেন্সিয়েশন কী প্রথমত জানা দরকার। ডিফারেন্সিয়েশন কী করে, খুব যদি একদম মানে যেটাকে কী বলে, খুব গ্রাউন্ড ল্যাঙ্গুয়েজে যদি আমি কথা বলি, ডিফারেন্সিয়েশন মানে কোনো একটা বড় জিনিসকে ভেঙে ছোটো করা। আর ইন্টিগ্রেশন মানে কি, ওই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলোকে নিয়ে এসে ওভারঅল একটা বড় বানানো। তাহলে ডিফারেন্সিয়েশন কী করে, একটা জিনিসকে ভাঙে, মানে এইভাবে বলা উচিত না ম্যাথামেটিক্যালি, আই এম নট মানে টকিং ম্যাথামেটিক্যাল। ঠিক আছে, এটা একদম খুব ক্রুড ল্যাঙ্গুয়েজ, এরকমভাবে বোঝায়। তাহলে কী হলো, আমি যদি ডিএক্স অফ এক্স এন, তাহলে এক্স এনের ডিফারেন্সিয়েশন যদি করি কী হবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এর কোনো ডিফারেন্সিয়েশন হয় না, ই টু দি পাওয়ার এক্স থাকে। ফেসবুকে প্রচুর মিম হয় এটা নিয়ে, দেখতে পারো। ডিএক্স অফ সাইন এক্স কী হবে, কস এক্স। ডিএক্স অফ কস এক্স এমন হলো সাইন এক্স। এরা সাইন আর কস হলো একে অপরের কমপ্লিমেন্টাল, মানে এটার ডিফারেন্সিয়েশন ওটা আছে, ওটার ডিফারেন্সিয়েশন জাস্ট কসের সময় মাইনাস আছে। ঠিক আছে, এবং একটা জিনিস মনে রাখবে, এই ডিফারেন্সিয়েশন করার সময় কোনো জিনিসের আগে সিও দিয়ে যদি শুরু হয় কোনো একটা ফাংশন, কস হতে পারে কোসেক হতে পারে, তারা সবসময় ডিফারেন্সিয়েশনের পর নেগেটিভ নিয়ে আসে। আর একটা কি, সেটা হলো আশা করি দেখা যাচ্ছে, ডিএক্স অফ লগ এক্স, আমি 10 বেসই ধরছি, সেটা হবে, এটা ই বেস সরি, সেটা হলো 1/x। ঠিক আছে, ডিএক্স অফ লগ এক্স 1/x। এখানে মাথায় রাখবে কখনোই এটা লগ 10 বেস এসের জন্য এটা প্রযোজ্য নয়, এটা সবসময় ই বেসের জন্যই হবে। যদি 10 বেস হয় তাহলে এই ফর্মুলাটা যাবে না। ঠিক আছে, এটা হলো লগের। এবারে কয়েকটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা এই চ্যাপ্টারে লাগবে, সেটা কি, সেটা হলো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কি, যেটা বললাম, বলতে পারো অলমোস্ট এটা রিভার্স, মানে এইটাকে ইন্টিগ্রেশন করলে অলমোস্ট এটা পাওয়া যায়।
তাহলে এটা কি ইন্টিগ্রেশন আমি যদি করি dx করলে হয় x প্লাস সি, একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে, আমি সেই ফ্যাক্টরটা সবসময় আসবে যখন আমি এখানে কোনো লিমিট না দেবো, তখন সবসময় একটা ফ্যাক্টর আসে। আমি সেই ফ্যাক্টরটাকে আমি লিখছি না, কিন্তু তোমাদের করার সময় লিখতে হবে, এবং সেই ফ্যাক্টরটার মানে এটা ফ্যাক্টর বা কনস্ট্যান্ট বলা হয়, সেই কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হয়। তো ঠিক আছে, অত সব ডিটেলে না গিয়ে আমি বলছি জাস্ট dx সমান হলো x, ঠিক আছে। তারপরে যদি আমি করি x টু দি পাওয়ার n dx, এটার ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর, তাহলে কী হবে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান প্লাস সি, ওই কনস্ট্যান্টটা। তারপরে আছে কি, ধরো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এখানে যেমন ডিফারেন্সিয়েশন করেও কিছু হয়নি, এখানেও কিছু হবে না, ঠিক আছে। এবারে যেটা বললাম দেখো, সাইনের সঙ্গে আসছিলো কস, কসের সঙ্গে সাইন আসছিলো, এখানে যদি আমি সাইন এক্স করি ডিএক্স, তাহলে কিন্তু মাইনাস কস এক্স আসবে, উল্টোটা। এখানে সাইন এক্স করলে কস এক্স প্লাসই আসতো, কিন্তু এখানে সাইন এক্স করলে মাইনাস কস এক্স আসে। আবার কস এক্স ডিএক্স করলে সাইন এক্সই আসে, সিগুলো আসে, ঠিক আছে। আর কি, হ্যাঁ একটু মুছে নিই লগের দিকটা। আর কি আছে, হ্যাঁ 1/x dx, এটা কী হবে log e বেস এক্স নট 10 বেস, মানে লেখা উচিত ln x, ঠিক আছে। আরেকটা কি, ধরো কোনো একটা কনস্ট্যান্ট তার সঙ্গে dx আছে, কনস্ট্যান্টটা অ্যাজ ইট ইজ বেরিয়ে গেল dx, dx এর ইন্টিগ্রেশন কী করেছি x, তাহলে c প্লাস প্লাস নয় এক্স প্লাস ওই কনস্ট্যান্ট একটা আছে সি ওয়ান, 1/a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n dx। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কাইনেটিক্স করতে গেলেই বুঝতে পারবে এটা আমি কেন স্পেশালি লিখে রেখেছি। n মাইনাস ওয়ান 1/1 মাইনাস এক্স মাইনাস ওয়ান। এই যে এটা আমি ফর্মুলাটা ডাইরেক্ট লিখলাম, আমি বলবো তোমরা ঘরে একবার এই যতগুলো ফর্মুলা আগে লিখেছি এই সমস্ত ফর্মুলাগুলোকে ইউজ করে এইটাকে আনার চেষ্টা করবে বাড়িতে। দিস ইজ অলসো হোমওয়ার্ক। এটা আনা খুব সোজা, কিন্তু ওই জাস্ট তোমাকে ফর্মুলাগুলো ইউজ করতে হবে। আগে যা ফর্মুলা লিখেছি ইন্টিগ্রেশনে সেগুলো ইউজ করলেই এটা আসবে। এটা একটু ট্রাই করে দেখো ঘরে। 1/a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশন করলে কী আসে, এটা খুব খুব ইম্পর্টেন্ট কাইনেটিক্সে, এটা লাগবে প্রচুর সময়, ঠিক আছে। এরপরে আরেকটা জাস্ট ছোট্ট জিনিস বলে আমি ম্যাথামেটিক্সটা শেষ করতে চাইবো, সেটা কি, যেটা মানে এখন বলবো এই সমস্যাগুলো, সেটা হলো কি তোমার সারা জীবনের লাগবে, সারা জীবন লাগবে, মানে কেমিস্ট্রি নিয়ে পড়তে যাও, ফিজিক্স নিয়ে পড়তে যাও, তোমাকে একটা জিনিস সারা জীবন করে যেতে হবে, সেটা হলো গ্রাফ প্লট, ঠিক আছে। গ্রাফ প্লট শুরু করবো, তার আগে জাস্ট কাইনেটিক্স রিলেটেড একটা গ্রাফ বলে নেওয়া দরকার। দেখো আমি কিছু জানি না, ধরো আমি ম্যাথ বুঝি না, একদম পাতি কথা, ম্যাথ বুঝি না, আমি জাস্ট বলতে চাইছি এ থেকে বি হচ্ছে, আমাকে বলেছে উইথ রেসপেক্ট টু টাইম এখানে কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি রেখে টাইমের রেসপেক্টে প্লট করতে, ঠিক আছে। আমি দেখো বলছি, আমি ম্যাথ না বুঝে এই প্লটটা কী করে করবো। এ যখন 0 সময় ছিল, টি যখন 0 ছিল, তখন এ ছিল এই, বি ছিল 0, আর কিছু সময় যাওয়ার পর টি এ কী হচ্ছে, এ কমতে শুরু করেছে আর বি বাড়তে শুরু করেছে। এবার কোনো একটা সময় গিয়ে যা হবে, কোনো দিনই কি বি এর কনসেন্ট্রেশন এর থেকে বেশি হতে পারে? হতে পারে না। আমি ধরে নিলাম এ একটা কিছু ছিল, একটা কনসেন্ট্রেশন শুরু হয়েছিল, তাহলে এ হচ্ছে ধীরে ধীরে নামছে, কোনো একটা সময় গিয়ে 0 হবে, কখন হবে আমি জানি না, কোনো সময় 0 হবে। আর সেরকম বি কী হচ্ছে, 0-তে ছিল, এই যে টি ইকুয়াল 0-তে 0 ছিল আর বাড়তে বাড়তে ম্যাক্সিমাম কত হবে, ম্যাক্সিমাম হবে যেটা এ ছিল, কখনো গিয়ে সেটা ম্যাক্সিমাম হবে। তাহলে এ হচ্ছে ম্যাক্সিমাম থেকে 0-র দিকে আসছে, এ 0 থেকে ম্যাক্সিমামের দিকে আসছে। এবারে দেখতে হয় এটা এরকম, কিন্তু এটা বাঁকা হবে না স্ট্রেট লাইন হবে, আমি সেগুলো নিয়ে এখন কথা বলছি না। এটা নর্মালি হয় এরকম, আমি জাস্ট এটা বলছি
যে এ একটা জায়গাতে শুরু হয়ে জিরোর দিকে যাবে, বি জিরো থেকে শুরু হয়ে এর দিকে যাবে। বোঝা গেল? এরপরে আমি গ্রাফ প্লটে একটা জিনিস বলতে চাই, দেখো কয়েকটা জিনিস। একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন কীভাবে বোঝা যায়, মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন কী হয়, ওয়াই ইজ ইকুয়ালস এম এক্স প্লাস সি। ঠিক আছে, তার মানে তুমি যদি ওয়াই আর ওয়াই এক্স অ্যাক্সিসে যদি একটা প্লট আঁকো তাহলে কেমন দেখতে হবে, এরকম কিছু একটা হবে দেখতে, যেখানে এই যে স্লোপ মানে কি বোঝায়, এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে, এক্স অ্যাক্সিসের সঙ্গে এইটার ক্ষেত্রে যদি আমি স্পেসিফিক্যালি ভাবি, এটা তুমি বাড়িয়ে গেলে এখানে লাগছে, তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে এটা থিটা, তাহলে এম সমান অলওয়েজ ওটা হচ্ছে ট্যান থিটা। বোঝা গেল? এম কি? এম হলো স্লোপ, তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে থিটা কোণ করে তার ট্যান থিটা ভ্যালুটা হলো এম। আর সি কি? সি হলো ইন্টারসেপ্ট। হোয়াট ইজ ইন্টারসেপ্ট? ওটা বাংলা হলো ছেদিতাংশ। সেটা হলো এই ওয়াই, এই যে এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে যে জায়গায় কাটে, যতটা জায়গায়, এই যে ভ্যালু অফ এইটা হলো সি। ঠিক আছে, তাহলে আমি এবার আমি যদি সাপোজ ভাবি একটা ওয়াই ইজ ইকুয়ালস এক্স, ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়ালস এক্স আমাকে আঁকতে বলেছে, তার মানে কি, এম এখানে সি, এইটার জন্য সি জিরো মানে ও এখানে কোনো জায়গায় দেখেনি, তার মানে হচ্ছে এই যে একদম 0 পয়েন্ট দিয়ে যাচ্ছে, মানে অরিজিন দিয়ে যাচ্ছে। আর এম সমান 1, কারণ এখানে এম বলে কিছু নেই, তাহলে এম 1 মানে কি, ট্যান থিটা 1 সমান হচ্ছে ট্যান থিটা 1 মানে থিটার ভ্যালু কত সবাই জানে, 45 ডিগ্রি। তার মানে এটার সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে, তাহলে এটা দেখতে কেমন হবে, 0 দিয়ে যাবে, এই থিটা ইজ ইকুয়াল 45 ডিগ্রি। বোঝা গেল? এভাবে করে। তার মানে ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি হলো স্ট্রেট লাইনের। আর ই টু দি পাওয়ার এক্স, একে যদি কেউ আঁকে, ই টু দি পাওয়ার এক্স, ওয়াই ইজ ইকুয়ালস এ টু দি পাওয়ার এক্স, কেমন দেখতে হবে, ওয়াই ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স মানে কি, দেখো যদি 0 বসাও, এক্স ইজ ইকুয়ালস টু 0 বসাও, ই টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে সবসময় 1, তাহলে হচ্ছে এর ভ্যালু যখন 0 তখন 1। আর একে যদি ইনফিনিটি বসাও, ই টু দি পাওয়ার ইনফিনিটি, সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি মানে ও ইনফিনিটি। আর যদি এখানে মাইনাস ইনফিনিটি বসাও, সামথিং টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে ওটা 0, তাহলে ওটা মাইনাস ইনফিনিটিতে 0, তাহলে 0 থেকে এরকম করে গেছে, আর প্লাস ইনফিনিটি গিয়েও ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে এরকমভাবে বেড়ে যাচ্ছে। হলো সেম ই টু দি পাওয়ার মাইনাস এক্সের জন্য চেষ্টা করে দেখো, এরকম দেখতে হবে, এটা ঘরে করে দেখতে পারো। ঠিক আছে, তো প্লট নিয়ে এটাই বলার ছিল। দেখো আমি আজকে যে কথাগুলো বললাম মূলত বিক্রিয়া হার কী এবং কেন কাইনেটিক্স পড়ার দরকার আছে সেগুলোই। কিন্তু এই যে ম্যাথটা হয়তো তোমাদের মনে হতে পারে খুব একটা জরুরি নয়, কিন্তু কাইনেটিক্স যখন ধীরে ধীরে পড়তে শুরু করবে তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি পুরো চ্যাপ্টারটা এই ম্যাথটার উপর দাঁড়িয়ে আছে। এই ম্যাথটা বোঝা খুব জরুরি। আমি তাই বলবো ভালো করে এই জায়গাটা দেখো, এবং এই ভিডিওটা যদি তোমরা এতক্ষণ পর্যন্ত দেখেছো তাহলে আমি চাইবো আরেকবার এই ম্যাথের পার্টটা খুব ভালো করে দেখে রাখো, প্রতিটা ফর্মুলাকে দেখে রাখো। যদি কোনো ফর্মুলা স্পেসিফিক্যালি বুঝতে অসুবিধা হয় সেটা তোমাদের নিজেদের টেক্সট বইয়ের সাহায্য নাও, অথবা ম্যাথের এখানে কমেন্ট করতে পারো, আমরা সেই স্পেসিফিক জায়গাটা কোনো স্যারকে দিয়ে সম্ভব হলে ক্লাস নেওয়া করাবো। তো ঠিক আছে, এতক্ষণ ধরে ক্লাসটা শোনার জন্য অনেক ধন্যবাদ। এবং গেমকাস্টকে যদি না সাবস্ক্রাইব করে থাকো, প্রথমবারের জন্য যদি দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী ক্লাসগুলো সব এখানেই আসতে চলেছে। এবং ধন্যবাদ, ভালো থেকো।